আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত 5 আগস্ট বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট বা গণ অভ্যুত্থানের নেতৃত্বের সাথে সম্পৃক্ত এক ঝাঁক তরুণ উদ্যোগ নিয়ে আজকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে। নট রাজনৈতিক দল, তাদের ভাষায় রাজনৈতিক প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে, যেই প্ল্যাটফর্মটির নাম তারা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটি নিয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে, চায়ের দোকানে, সব জায়গায় আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আলোচনার টেবিলে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই এই কমিটিটাকে তির্যকভাবে দেখার চেষ্টা করছে। অনেকে বলার চেষ্টা করছে এটি নতুন রূপে কিংস পার্টি হতে যাচ্ছে কিনা। এটি নতুন রূপে কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, হলেই বা কি সমস্যা, সেই প্রশ্নটাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা এই জাতীয় নাগরিক কমিটি নামক যেই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি আজকে গঠিত হয়েছে, এই প্ল্যাটফর্মটির 5টি স্ট্রং সাইড এবং 5টি উইক সাইড নিয়ে আলোচনা করব। অর্থাৎ তাদের 5টি শক্তি এবং 5টি দুর্বলতা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। জাতীয় নাগরিক কমিটি 55 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। এই কমিটিতে 3টি গুরুত্বপূর্ণ মুখ নেওয়া হয়েছে। আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসির আবদুল্লাহ নামক এক তরুণ মেধাবী নেতা। সদস্য সচিব হিসেবে রয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আক্তার হোসেনের আরও একটি গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ ছাত্র শক্তি নামক যেই নতুন একটি ছাত্র সংগঠন গত বছর হয়েছিল, সেই ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পদটি, এই পদে রয়েছেন একজন নারী। তিনি সামান্তা শারমিন, একজন ভাস্কর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাশ করেছেন। তিনি রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে। এই যে 55 সদস্য বিশিষ্ট যে কমিটিটা হলো, এই কমিটিকে যদি আমরা আসলে কিংস পার্টিকেও যদি বলি, এটাকে আমি নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখবার অনুরোধ করছি সবাইকে। কারণ কি? কারণ হচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি শুধুমাত্র বিএনপি এবং জাতীয় পার্টিকে। কিন্তু এই 2টা পার্টি গঠিত হয়েছিল সরকারি ক্ষমতাকে ব্যবহার করে। অর্থাৎ এই 2টা পার্টি যারা গঠন করেছিল, তারা সরকারে থেকে পার্টি ফর্ম করেছিলেন এবং পরবর্তীতে পার্টিটাকে ফ্লোরিশ করেছিলেন। সো বাংলাদেশের ইতিহাস বলে
যে বাংলাদেশে ক্ষমতার কাছাকাছি না থেকে বা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ক্ষমতার সুবিধা না নিয়ে কোনো পার্টি ক্ষমতায় যাওয়ার মতো প্রতিষ্ঠিত পার্টি হতে পারেনি। কাজেই কেউ যদি কিংস পার্টি শব্দটাকে নেতিবাচকভাবে নেন, আমি তার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব যে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো আরেকটি দল তৈরি করতে হলে কিংস পার্টি তৈরি করতে হবে। এখন কিংস পার্টির বা ক্ষমতায় যাওয়ার মতো একটি দল বাংলাদেশের দরকার আছে কি নাই, এই বিষয়টা আপনারা একটু চিন্তা করেন। বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে দুইটা বড় রাজনৈতিক দলের যেই অগ্রহণযোগ্য গণতন্ত্র বিরোধী এবং গণবিরোধী রাজনীতি দেখেছি, তার এগেনস্টে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন ধরেই একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান চাচ্ছিলাম বা বাংলাদেশের মানুষ চাচ্ছিল। সেই তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করেছিল। আপনারা জানেন যে ১/১১-তে সেনা শাসন এর পৃষ্ঠপোষকতায় দুই একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার বা করবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু ল্যাকিংসের কারণে তখন কোনো উদ্যোগই সফল হয়নি। তার পরবর্তীতে বাংলাদেশে তৃতীয় শক্তির উত্থানের জন্য মানুষ তীর্থের কাকের মতো চেয়ে থাকলেও 2018 সালের আগ পর্যন্ত তেমন কোনো পটভূমি বাংলাদেশে রচিত হয় নাই। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নতুনভাবে যে তারুণ্যের জাগরণ হয়েছিল, সেই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা গণ অধিকার পরিষদ নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং দলটি হাঁটি হাঁটি পা পা করে খুব ভালো এগোচ্ছিল, মানুষের মাঝে সাড়াও ফেলছিল। তৃতীয় শক্তির উত্থানের যেই গল্পটি মানুষ করতে শুরু করেছিল, সবেমাত্র ঠিক তখনই গণ অধিকার পরিষদ দুভাগে বিভক্ত হয়ে যায় এবং গণ অধিকার পরিষদের সম্ভাবনা কার্যত নস্যাৎ হয়ে যায়। তখন থেকেই তারুণ্যের শক্তির প্রতি মানুষের আবার একটা সন্দেহ চলে আসে, তারুণ্যের সক্ষমতার প্রতি সন্দেহ চলে আসে। কিন্তু 2024 সালে এই যে জুলাই আগস্ট মাসে আমরা যে গণ অভ্যুত্থান এই তারুণ্যের শক্তির হাত ধরে পেয়েছি, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আবার নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে। ফলে এই 24-এ যারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা বা তাদের পিছনে থাকা বা তাদের সাথে সম্পৃক্ত থাকা বা তাদের শুভাকাঙ্ক্ষী যদি তরুণ যুবকরা মিলে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের চেষ্টা চালায় এবং সেটা যদি তৃতীয় শক্তির উত্থানের চেষ্টা হয়ে থাকে, দ্বিদলীয় রাজনীতির বাইরে যদি তৃতীয় ক্ষমতায় যাবার মতো রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার চেষ্টা হয়ে থাকে, তাহলে সেটা কিংস পার্টি হলেও তো আমাদেরকে পজিটিভলি দেখা উচিত, তাই নয় কি? আমি অন্তত সেটাই মনে করি। তাহলে চলুন আমরা দেখার চেষ্টা করি এই নতুন গঠিত, আপনারা যাকে কিংস পার্টি বলছেন, এই জাতীয় নাগরিক কমিটির শক্তির জায়গা কি কি। জাতীয় নাগরিক কমিটির প্রধান শক্তির জায়গা হচ্ছে এখানে যে 55 জন
মুখ আপনারা দেখেছেন। এই 55 জনেরই বয়স 45 বছরের নিচে, অর্থাৎ টকবগে যুবক তরুণরা, এবং নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা মেধাবী তরুণরা মিলে গঠিত করেছে এই জাতীয় নাগরিক কমিটি। ফলে তারুণ্যের এবং মেধার দুটির সমন্বয়ে আমার বিশ্বাস এটি বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়ার প্রত্যাশা করতেই পারে। জাতীয় নাগরিক কমিটির 2 নম্বর যেই শক্তির জায়গা, পজিটিভ সাইড বা সক্ষমতার জায়গা আমার চোখে, সেটি হচ্ছে এই কমিটির বৈচিত্র্যতা। এই কমিটিতে এই 55 জন ছেলে পেলে এমনভাবে বিভিন্ন সেক্ট থেকে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ থেকে পিক করা হয়েছে যাদেরকে কোনো রঙে রাঙানো যাবে না অ্যাজ এ হোল। তাদেরকে পুরো বাম বলা যাবে না, পুরো ডান বলা যাবে না, আবার পুরো সেকুলারও বলা যাবে না। সো ডান বাম সেকুলার সকলের সংমিশ্রণে এই 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, যেটি বাংলাদেশে এর আগে এইরকম প্ল্যান্ড ওয়েতে কোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের ক্ষেত্রে ঘটেনি। জাতীয় নাগরিক কমিটির 3 নম্বর যেই পজিটিভ দিক বা স্ট্রং সাইড, সেটি হচ্ছে তাদের বর্তমান অনুকূল পরিবেশ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের 75 বছরের পুরাতন দল বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটি কার্যত বিলুপ্ত প্রায়। এই যখন দেশের পরিস্থিতি, তখন বড় 2 দলের এক দল যখন মাঠের বাইরে চলে যায়, মাঠে শুধুমাত্র এক দল থাকে, সঙ্গত কারণেই আরেকটি বড় দলের ডিমান্ড কিন্তু মাঠে থাকে। ফলে আরেকটি বড় দল তৈরির একটি চরম অনুকূল পরিবেশ বর্তমানে বাংলাদেশে বিরাজমান রয়েছে। এই অনুকূল পরিবেশটাই জাতীয় নাগরিক কমিটিকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করতে পারে বলে আমি মনে করি। জাতীয় নাগরিক কমিটির 4 নম্বর যেই পজিটিভ দিক বা স্ট্রং সাইড আমি বলবো, সেটি হচ্ছে সরকারি আনুকূল্য বা সুযোগ সুবিধা। অর্থাৎ এই শুধুমাত্র এই পয়েন্টটার কারণে অনেকে একে কিংস পার্টি বলে আখ্যায়িত করবেন হয়তো, কিন্তু যেভাবেই বলেন না কেন আপনারা, এই জাতীয় নাগরিক কমিটি এবং এই কমিটির সাথে সংশ্লিষ্ট সকলেই সরকারের প্রচ্ছন্ন আনুকূল্য পাবেন বলে আমার বিশ্বাস। কারণ কি? কারণ হচ্ছে বর্তমানে যারা সরকার চালাচ্ছে বা সরকার যারা চয়েস করেছে, সরকারে কারা থাকবেন বা থাকবেন না যারা চয়েস করেছে, তারাই মূলত এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। ফলে জাতীয় নাগরিক কমিটি খুব সঙ্গত কারণেই সরকার থেকে বেশ সুবিধাজনক আচরণ আশা করতেই পারে। 5 নম্বর যেই শক্তির জায়গা, পজিটিভ সাইড এই জাতীয় নাগরিক কমিটির, সেটি হচ্ছে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। বাংলাদেশে 53 বছরে কেন বড় 2 দল এর বাইরে, অর্থাৎ দ্বিদলীয় রাজনীতির বাইরে
3 নাম্বার, নতুন একটি বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি, বিভিন্ন সময় চেষ্টার পরেও সেই ইতিহাস থেকে শিক্ষা নেয়ার সুযোগ এসেছে এই জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত সদস্যদের। ফলে আমার বিশ্বাস, ইতিহাস থেকে, অতীতের ভুল থেকে, অতীতে যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সাম্প্রতিক গণ অধিকার পরিষদের গঠন হওয়া এবং ব্যর্থ হওয়ার থেকে শুরু করে স্বাধীনতা উত্তর সময়ে জাসদের গঠন এবং ব্যর্থ হওয়া পর্যন্ত যতগুলো বড় বড় রাজনৈতিক প্রকল্প আমি বলবো ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ প্রকল্পগুলো থেকে শিক্ষা নিতে পারে জাতীয় নাগরিক কমিটি। এবং যদি তারা তা করে, তাহলে সেটি হবে তাদের শক্তির সবচাইতে বড় উৎস। এবার চলেন আমরা দেখি জাতীয় নাগরিক কমিটির 5টা দুর্বলতা বা উইক সাইড। সবচেয়ে বড় দুর্বলতা, টু মাই ভিউজ, এখানে আপনারা ভিন্ন মত পোষণ করতেই পারেন। হ্যাঁ, এই ভিন্ন মত এটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটির আমার চোখে প্রথম দুর্বল পয়েন্ট বা উইকনেস। এই 55 জনের কমিটিতে আমি সুবিধাজনক বা স্ট্রং সাইড যখন উল্লেখ করতে যাই, তখন বলেছি এদের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে, বৈচিত্র্যতা এদের শক্তির জায়গা। কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম এদের এই বৈচিত্র্যতাটাই এদের সবচেয়ে দুর্বলতার জায়গায় হিট করতে পারে বা এদের সবচেয়ে দুর্বলতার জায়গা হতে পারে। অর্থাৎ 55 জনের 55টা মত হওয়ার সম্ভাবনা রয়েছে। 55টা না হলেও এইখানে যেই 55 জন আছে, আমি যতটুকু চিনি এদেরকে, ন্যূনতম 4 থেকে 5টা, একেবারে যদি খুব ছেড়ে ছুড়িও দেই উদারভাবে, তাও 4 থেকে 5টা ডিফারেন্ট, টোটালি বিপরীতমুখী মতবাদের মানুষ এই কমিটিতে রয়েছে। ফলে তাদের মধ্যে যে তীব্র ভিন্ন মত তৈরি হবে, এই ভিন্ন মতটাই হয়তোবা তাদের ইউনিটির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়ের ভূমিকা পালন করতে পারে। আর যদি তেমনটা হয়, তাহলে এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। 2 নাম্বার, আমার চোখে তাদের দুর্বলতা হচ্ছে তাদের বয়স। যদিও বয়সই তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, আমি বলেছি প্রথম পয়েন্টেই, তাদের স্ট্রং সাইডের প্রথম পয়েন্টেই বলেছি তারা মেধাবী তরুণ, এটি তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। কিন্তু এই বয়সটাই আবার তাদের অন্যতম দুর্বলতার জায়গা হতে পারে। হাউ? এখানে বয়সের যে রেঞ্জটা আছে, 27-28 বছর থেকে শুরু করে 43-44 বছর বয়সী লোকজন এই জাতীয় নাগরিক কমিটিতে রয়েছে। ফলে সঙ্গত কারণেই বিলো 30 বা বিলো 35 আমি বলবো, এই এইজের যেই মানুষগুলো এখানে রয়েছে, এই মানুষগুলোর আসলে ম্যাচুরিটি সেই পর্যায়ে এসছে কিনা, যেই পর্যায়ের ম্যাচুরিটি থাকলে একটি দলের নেতৃত্ব দেয়া যায় এবং ক্ষমতায় যাওয়ার মতো বা সরকার পরিচালনা করার মতো একটা দল তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখা যায়, সেটি নিয়ে হয়তো প্রশ্ন করা অনুচিত হবে না। তাদের 3 নাম্বার যে দুর্বলতা আমার চোখে, সেটি হচ্ছে তাদের এই 55 জনের কমিটিতে এমন একজন সিঙ্গেল ফিগার নাই যাকে সবাই মানতে বাধ্য। এই 55 জনের কমিটির মধ্যে একক নেতৃত্ব নাই, অর্থাৎ এখানে আনুগত্যের অভাব থাকবে।
অর্থাৎ এমন কোনো ফিগার বা এমন কোনো নেতা এই ৫৫ জনের মধ্যে নাই যেই নেতাকে দিন শেষে সবাই মানতে বা ভিন্নমত থাকলেও মেনে নিতে বাধ্য হবে, বা মানতে চাচ্ছে না তাও মেনে নিতে বাধ্য হবে, এরকম নেতৃত্ব নাই। এটা তাদের অন্যতম বড় দুর্বলতার জায়গা। এখানে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনের যে মুখ মাহফুজ আবদুল্লাহ, তিনি থাকলে হয়তো এই যে অভাব, এই অভাবটি থাকতো না। বাট তিনি যেহেতু এখন সরকারে আছেন বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আছেন, সো এই কমিটিতে তার থাকার সুযোগ নাই, আর তার থাকার সুযোগ না থাকাই এই কমিটির অন্যতম বড় দুর্বলতা। এই কমিটির ৪ নম্বর যে দুর্বলতা আমার চোখে ধরা পড়েছে সেটি হচ্ছে, এই কমিটিতে যে ৫৫ জন রয়েছেন, এই ৫৫ জনের বেশিরভাগেরই লিটারেলি রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তাদের অনেকের অ্যাক্টিভিজমের অভিজ্ঞতা রয়েছে, অনেকে বুদ্ধিজীবী টাইপের, অনেকে লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। খুব কম সংখ্যকই রয়েছে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফলশ্রুতিতে যদিও এটাকে আমরা বলছি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং এই রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে যেই আমরা আশা করছি বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানের একটা সম্ভাবনা তৈরি হবে, এই প্ল্যাটফর্মে রাজনীতি করার লোকেরই অভাব, অর্থাৎ রাজনৈতিক অভিজ্ঞতারই অভাব লক্ষ্য করা যাচ্ছে। সো খুব সঙ্গত কারণেই এটি এই প্ল্যাটফর্মটির একটা বড় রাজনৈতিক দল হয়ে ওঠার ক্ষেত্রে অন্যতম বড় অন্তরায় হিসেবে কাজ করবে। ৫ নম্বরে আমি যে দুর্বলতার কথা বলবো এই জাতীয় নাগরিক কমিটির, সেটি কিছুটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভুল হতেই পারে এবং এর সাথে একমত না হলেও কোনো সমস্যা নাই, হওয়াও দরকার নাই। আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমি তো চিনি এই ৫৫ জনের অনেকেরই, সেই জায়গা থেকে বলছি যে এর মধ্যে কিছু কিছু সদস্য রয়েছে যাদের নৈতিক শক্তির বা ইথিক্সের গ্যাপ রয়েছে, বা আমি কি বলবো এটাকে, যে তারা নৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না, এমনও বেশ কয়েকজন লোক এই কমিটিতে রয়েছে। ফলে তারা যদি আসলে বাকিদেরকে তাদের এই যেই ক্যারেক্টার এটা দ্বারা যদি ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে, তাহলে এই কমিটিটি খুব বেশি আশার আলো দেখাবে, আমি অন্তত সেটা বিশ্বাস করি না। তবে যাই হোক, নেগেটিভ সাইড যাই থাকুক না কেন, পজিটিভ সাইডগুলোর আলোকে আমি বলতে পারি, বা তাদের উইকনেস যাই থাকুক না কেন, তাদের স্ট্রেংথ এর আলোকে আমি বলতে পারি যে বাংলাদেশে অতীতে যতগুলো রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে সবচাইতে স্মার্ট এবং সবচাইতে সময়োপযোগী, সবচাইতে গোছালো রাজনৈতিক পদক্ষেপ এই জাতীয় নাগরিক কমিটি। তবে জিয়াউর রহমানের মতো একজন নেতার এখানে অভাব, আর সব এলিমেন্ট এখানে রয়েছে। হয়তো যদি একজন জিয়াউর রহমান খুঁজে পাওয়া যায়, এটিও বাংলাদেশের যেই বড় রাজনৈতিক দল, দুই দলের বাইরে বড় রাজনৈতিক দলের যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, ভিডিওটি শোনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।